আজকে আমরা একটা ব্যবসা আইডিয়া সম্পর্কে আলোচনা করব। আশা করছি ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগবে। তো আমাদের দেশে বেকার সমস্যা বিশাল বড় একটা সমস্যা, আমরা অনেকেই জানি। এবং এই বেকার সমস্যা থেকে বেরিয়ে আসার জন্য আমরা কিন্তু নানা ধরনের চেষ্টা চালিয়ে যাচ্ছি, আমরা যারা যুব সমাজ রয়েছি। তবে একটা গোষ্ঠী রয়েছে যারা শুধুমাত্র সরকারি চাকরির আশায় জীবন অতিবাহিত করে দিচ্ছে। একটা সময় এসে উপলব্ধি করতে পারছে যে আসলে এগুলো করে হবে না, আমার অন্য চিন্তা ভাবনা করতে হবে। আমার কাছে মনে হয় আপনার বেকারত্ব থেকে বেরিয়ে আসার জন্য সবচেয়ে সহজ এবং উপযোগী, বর্তমানে সবচেয়ে বুদ্ধিমানের সিদ্ধান্ত হবে একটা ব্যবসা শুরু করা। তো ব্যবসা যদি শুরু করতে চান তাহলে হাজারো রকমের ব্যবসা রয়েছে। তার মধ্য থেকে আপনি চাইলে আজকে আমি যে ব্যবসা আইডিয়াটা বলছি এটা একবার ট্রাই করতে পারেন। সেটা হচ্ছে, এখন সারা বিশ্বে একটা গবেষণায় দেখা গিয়েছে যে পরিমাণ প্লাস্টিক উৎপাদন হয়েছে, এটা রিসাইকেল না হওয়ার ফলে এই সব প্লাস্টিক যদি একসাথে স্তূপ করা হয় তাহলে আর্জেন্টিনার মতো একটা দেশ ডুবিয়ে ফেলা সম্ভব, বা এই প্লাস্টিক দিয়ে ভরিয়ে ফেলা সম্ভব। তো বুঝতে পারছেন কতটুকু প্লাস্টিক আসলে উৎপাদন হচ্ছে। আর প্লাস্টিক এতটা ক্ষতিকর একটা জিনিস যেটা আসলে পচে না, না পচার ফলে সাগরে এটা ভেসে বেড়াচ্ছে। আর সাগরে যেসব প্রাণী রয়েছে, মাছ, জীবজন্তু রয়েছে, তাদের কিন্তু বসবাসের অনুপযোগী হয়ে উঠছে। এখন এই প্লাস্টিকটাকে যদি আমরা রিসাইকেল করে আবার পুনরায় ব্যবহার উপযোগী করতে পারি তাহলে এখান থেকে কিন্তু দারুণ একটা ব্যবসা উত্থাপন করা সম্ভব এবং বেশ লাভজনক ব্যবসা করা সম্ভব। আপনি বাংলাদেশে ইউটিউবে যদি একটু সার্চ করেন, বিভিন্ন প্রতিবেদন পেয়ে যাবেন যেখানে অনেকেই প্লাস্টিক রিসাইকেল বিজনেস করে স্বাবলম্বী হয়েছে, এবং অনেকেই আছে যারা বিদেশে এক্সপোর্ট করে সেখান থেকে বিভিন্ন ধরনের বৈদেশিক মুদ্রাও অর্জন করছে। তো যেহেতু প্লাস্টিক রিসাইকেল বিজনেস করে অনেকভাবেই স্বাবলম্বী হওয়া সম্ভব, অনেকভাবেই টাকা ইনকাম করা সম্ভব, সেহেতু আমরা যারা যুব সমাজ রয়েছি, যারা শিক্ষিত যুবক রয়েছে বিশেষ করে, তারা চাইলে কিন্তু এটাকে কাজে লাগিয়ে, এটাকে পুঁজি করে, ব্যবসা করে নিজের বেকারত্ব দূর করতে পারি, প্লাস নিজে যদি উদ্যোক্তা হয়ে উঠতে পারি তাহলে আরো 5 জনের কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারবো। তো আজকে প্লাস্টিক রিসাইকেল করে অনেক ধরনের ব্যবসা করা যায়, তবে প্লাস্টিক রিসাইকেল করে দানা তৈরি করে বিজনেসটা সম্পর্কে কথা বলবো। আপনি যদি ইসলামপুর, মানে আপনি যদি সোয়ারিঘাট যান, ঢাকা সোয়ারিঘাটে দেখতে পাবেন যে এই যে প্লাস্টিক গুঁড়া করে দানা তৈরি করে কি সুন্দর করে তারা শুকিয়ে তারপর সেগুলো বিক্রি করার ব্যবস্থা করছে। সেখানে গেলে আপনি এগুলো সম্পর্কে একটা ভালো ধারণা পেয়ে যাবেন। তবে এই যে প্লাস্টিকের গুঁড়া তৈরি করে যে ব্যবসাটা করা, এটার প্রধান এবং সবচেয়ে ইম্পর্টেন্ট কাজ হচ্ছে প্লাস্টিক সংগ্রহ করা বা প্লাস্টিকের বোতল সংগ্রহ করা। তো প্লাস্টিকের বোতল সংগ্রহ করার যদি পর্যাপ্ত সোর্স আপনার থাকে তবে আপনি এই ব্যবসা করতে পারবেন। আর যদি সোর্স না থাকে তাহলে আসলে সোর্সটা করে নিতে হবে। তো এখানে প্লাস্টিকের বোতল সাধারণত তিন ধরনের হয়ে থাকে। একটা হচ্ছে সাদা বোতল, আরেকটা হচ্ছে আপনার খয়েরি কালারের বোতল, আর একটা হচ্ছে নীল বোতল। এই ৩ টাইপের বোতল আসলে সংগ্রহ করতে হয়। সংগ্রহ করে আপনার যে নীল টাইপের বোতলটাকে ক্রাশ করে গুঁড়া করে আলাদা বস্তাবন্দি করতে হয়, সাদাটাকে আলাদা করে বস্তাবন্দি করতে হয়। তারপরে এটা বিভিন্ন কারখানায় বিক্রি করা, যারা যারা প্লাস্টিক মোল্ডিং মেশিনের মাধ্যমে বিভিন্ন ধরনের প্লাস্টিকের অ্যাক্সেসরিজ তৈরি করে তাদের কাছে বিক্রি করা যায় আর কি। তো এখন এই যে ব্যবসাটা কথা বললাম, এই ব্যবসাটা করার জন্য আসলে কেমন স্পেস বা জায়গার প্রয়োজন? দেখুন, এটা মোটামুটি বড় পরিসরের জায়গা নিয়ে আপনাকে ব্যবসা করতে হবে। এখন যদি আপনি শহর এলাকায় করেন তাহলে এত বড় পরিসরের জায়গা নিয়ে ব্যবসাটা করতে আপনার ব্যাপক ক্ষয়, মানে ব্যয় হবে, অনেক টাকা পয়সার প্রয়োজন হবে। কারণ এই প্লাস্টিকটাকে গুঁড়া করার পর এটাকে আবার শুকানোর প্রয়োজন হয়। শুকানোর জন্য মোটামুটি ভালো একটা স্পেসের প্রয়োজন হয়। তো যদি আপনার কাছে সে ধরনের স্পেস না থাকে তাহলে আপনি একটু শহর থেকে দূরের মফস্বল এলাকায় আপনি ব্যবসাটা শুরু করতে পারেন। সে সকল এলাকায় আসলে জায়গা ভাড়া খুবই কম। এক হচ্ছে জায়গা শুকানোর জায়গা লাগবে, দ্বিতীয় হচ্ছে আপনার মেশিন বসানোর জায়গা লাগবে, তৃতীয় হচ্ছে আপনার একটা মেশিনে হয় না, একাধিক মেশিন লাগে। আরেকটা হচ্ছে আপনার এগুলো ধোয়ার জন্য হাউজের প্রয়োজন হয়। যে জায়গায় জায়গা নির্বাচন করবেন সেখানে আপনার যেন একটা ট্রাক ঢোকে, ট্রাক থেকে মাল লোড আনলোড করা যায় এমন একটা স্পেসও থাকতে হবে। অর্থাৎ আপনার একটা ভালো রাস্তার পাশে জায়গা হতে হবে, প্লাস জায়গাটা অনেক বড় হতে হবে। এ হচ্ছে ব্যাপার। যদি এভাবে জায়গা নির্বাচন করতে পারেন তাহলে আপনার এই ব্যবসাটা করা সহজ হবে। অন্যথায় অল্প জায়গায় আসলে ব্যবসা করা যায় না। তো প্রথমত আপনার ভালো জায়গা লাগবে, রাস্তার পাশে জায়গা লাগবে, প্লাস্টিক সংগ্রহ করার
সোর্স থাকতে হবে। যদি এগুলো প্রপারলি আপনি করতে পারেন তবে এই ব্যবসায় ব্যাপক লাভ এর সম্ভাবনা রয়েছে। এখন এগুলো বিক্রি করবেন কিভাবে? বিক্রি করার জন্য আসলে যারা ওই যে আমি বললাম আপনার ঢাকা শহর বা বিভিন্ন শহরে বিভিন্ন ধরনের মোল্ডিং মেশিন দিয়ে অনেকেই প্লাস্টিক অ্যাক্সেসরিজ তৈরি করে, আপনি তাদের কাছে এগুলো বিক্রি করতে পারেন। এছাড়া আপনি আপনার ফেসবুক অথবা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোতে বিভিন্ন ধরনের গ্রুপ রয়েছে প্লাস্টিক এইসব ব্যবসা যারা করে তারা বিভিন্ন ধরনের গ্রুপ তৈরি করেছে। আপনি সেই সকল গ্রুপে অংশগ্রহণ করতে পারেন। প্রয়োজনে আপনার নিজের একটা গ্রুপ তৈরি করতে পারেন, একটা পেজ তৈরি করতে পারেন। ফেসবুক, ইউটিউবে আপনি ভিডিও আপলোড দিতে পারেন। আপনি যখন এই ব্যবসা সম্পর্কে আলোচনা করবেন, আপনার কাছে এগুলো আছে, সবাইকে জানাবেন অনলাইনের থ্রুতে, তখন দেখবেন অনেকে আপনার সঙ্গে যোগাযোগ করবে। তো এই যোগাযোগ করার মারফতে অথবা আপনার এই যে প্রচার প্রসারের মাধ্যমে আপনার যে একটা পরিচিতি তৈরি হবে, এখান থেকে আপনার ব্যবসা শুরু হবে। এখান থেকে আপনার ব্যবসার প্রসার হবে। তো বিক্রি নিয়ে আসলে তেমন একটা ভাবার প্রয়োজন নেই। তারপরেও একদম না ভাবলেও হয় না। কারণ প্রত্যেক ব্যবসার মূল উদ্দেশ্যই থাকে প্রোডাক্ট বিক্রি করা। তো প্লাস্টিক রিসাইকেলের জন্য যদি আপনি মেশিন সংগ্রহ করতে চান, আমার জানা মতে আমার কোনো সোর্স নেই যে তার কথা বলবো। তবে আপনি অনলাইনে সার্চ করলে বিভিন্ন ধরনের সাপ্লায়ারদেরকে পেয়ে যাবেন। আপনি তাদের কাছ থেকে মেশিন সংগ্রহ করতে পারেন। তো মেশিন সংগ্রহ করার পূর্বে কি ধরনের সতর্কতা অবলম্বন করা প্রয়োজন? মেশিন সংগ্রহ করার পূর্বে যাদের কাছ থেকে আপনি মেশিন নিচ্ছেন তারা আসলে কতটা অথেন্টিক, তারা আসলে বিক্রয়োত্তর সেবা কতটা দিতে পারে বা দেয়, এ সম্পর্কে আপনি একটু ঘাটাঘাটি করবেন। এছাড়া আমি সর্বশেষ যেটা বলবো, যারা অলরেডি ব্যবসা করছে তাদের কাছ থেকে আপনি পার্সোনালি এক্সপিরিয়েন্স নেওয়ার চেষ্টা করবেন। প্রয়োজনে আপনি তাদের কাছে ১ মাস ২ মাস সময় দিন। সময় দিয়ে তাদের কাছ থেকে ব্যবসাটা বুঝে নিন। বোঝার পরে শুরু করুন, তাহলে হয়তোবা আপনি এখানে একটু ভালো কিছু করতে পারবেন। হয়তোবা এটার খারাপ দিক, ভালো দিক এগুলো আপনার চোখে পড়বে। মেশিন নেওয়ার ক্ষেত্রে আপনি অবশ্যই বিক্রয়োত্তর সেবা পাচ্ছেন কিনা, তারপরে যারা মেশিন বিক্রি করছে তারা বাংলাদেশে কতটা সুনামধন্য প্রতিষ্ঠান, তারপরে আপনি বাংলাদেশি মেশিন নিবেন নাকি ইন্ডিয়ান মেশিন নিবেন অথবা চাইনিজ মেশিন রয়েছে এগুলো নিবেন। আপনি একটু চিন্তা ভাবনা করে নিবেন যে আপনার জন্য কোনটা ভালো হয়। চাইনিজ মেশিন যদি আপনি নেন, যাদের কাছ থেকে নিচ্ছেন তারা এই মেশিনটা অ্যাভেলেবল বিক্রি করছে কিনা, তাদের কাছে মেশিন নষ্ট হয়ে গেলে পার্টস পাতি ঠিকমতো পাওয়া যাবে কিনা। ইন্ডিয়ান মেশিন যদি নেন, যাদের কাছ থেকে নিচ্ছেন তারা সেম ভাবে আপনার বিক্রয়োত্তর সেবা বা সার্ভিসিং ঠিকঠাকভাবে করতে পারছে কিনা সেটাও নিশ্চিত হয়ে নিবেন। এছাড়া বাংলাদেশি প্রযুক্তির যে মেশিন রয়েছে সেগুলো থেকেও আপনি এই ব্যাপারগুলো নিশ্চিত হয়ে নিবেন। এগুলো নিশ্চিত হয়ে তারপরে আপনি ব্যবসায় নামবেন। এখন সর্বশেষ যেটা বলবো, আমি একজন ইউটিউবার বা কনটেন্ট ক্রিয়েটর অথবা আমি একজন ব্যবসায়ী, আপনাকে বললাম আপনি এই ব্যবসাটা করেন, তার মানে আপনি এটা শুরু করবেন এমনটা নয়। আপনি আগে এটা যাচাই বাছাই করবেন যে আসলে এই ব্যবসাটা আপনার জন্য কিনা, অথবা আপনার মন মতো হয় কিনা, আপনি এটা করতে পারবেন কিনা, আপনাকে দিয়ে এটা হবে কিনা, এগুলো যাচাই বাছাই করে তারপরে আপনি শুরু করবেন। অন্যথায় কোনো কন্টেন্ট ক্রিয়েটরের কথা শুনে কোনো ব্যবসা শুরু করবেন না। তাহলে কিন্তু পরবর্তীতে আপনাকে পস্তাতে হবে। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সে প্রত্যাশায় বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।